মাহমুদুর রহমান মান্না, আপনি জানেন যে এই মুহূর্তে জুলাইয়ের শেষ, আগস্টের শুরু হতে যাচ্ছে। জুলাই আগস্ট এই অভ্যুত্থান নিয়েই কথাবার্তা হচ্ছে এখন সর্বত্র। দিনের শুরুতে আজকে জামাত ইসলামীর তরফে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা বলছেন যে সরকার এই এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের চেতনার থেকে সরে এসছে এবং তারা যে অঙ্গীকার করেছিল অঙ্গীকারও তারা কার্যকর করছে না। নানাবিধ অভিযোগ তারা করছে। তা আপনি কি তাই মনে করেন? জামাত ইসলাম কি বলছে ডিটেলসটা তো শুনি নাই, বা আমি আসলে প্রেস কনফারেন্স ওটা ফলো করি নাই। তারা মোটা দাগে যে কথাটা বলছে সেরকম কথা বলবার তো অবকাশ আছেই, কিন্তু ব্যাখ্যা করে যেগুলো আছে সেগুলো তো আমি জানি না। আসলে মধ্যে ভাই সমস্যাটা হলো কি, ধরেন আমরা যখনই না কোনো কিছুর চেতনা বলি তার বাড়ি হচ্ছে যে একটা কমন জিনিস থাকে। ওটা আপনি 21-এর চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন, জুলের চেতনা বলেন, মানুষ মুক্তি চায়, অনেকগুলো নিগড় থেকে মুক্তি চায়, এবং ওইটাই তার চেতনা যে সে একটা সুন্দর সুস্থ জীবন চাই। আমি আজকাল মাঝে মাঝে এটা বলতে খুব পছন্দ করি, শামসুর রহমানের যে কবিতা, আমরা বাগান চাই এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে, ঘাসের উপর শুয়ে পায়ের উপর পা দুটো রেখে দিব্যি অকারণ পা দুটো নাড়বো মাঝে মাঝে, মানে খুব রিল্যাক্স একটা লাইফ চাই। আমি যে দেশে বাস করব সেই দেশটা যেন আমার বাসের উপযোগী হয়, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, মন খুলে কথা বলতে পারি, এবং আমি যে মানুষ হিসেবে একটা মূল্য পাই। জুলাইয়ের চেতনাটাও বেসিক্যালি তো সেটাই ছিল। কারণ হচ্ছে যে 12-15 বছর আপনি প্রাণ খুলে কথা বলা তো দূরের কথা, পারলে সব রেস্ট্রিক্ট করে দিয়েছেন। আপনি পেট ভরে খেতে পারেননি, ঘুষ দুর্নীতি সব কিছু জানছে সবার কী কী হয়েছে। সেইটাকে বদলে আমরা একটা নতুন দেশ গড়ব, এবং নতুন দেশটা কেমন হবে? একটা গণতান্ত্রিক দেশ, যেই দেশে ওই যে সাম্য থাকবে, যে দেশে মানবিক মর্যাদা থাকবে, ন্যায় বিচার থাকবে। ওইটা যদি বলেন, আমি অবশ্য বলবো যে 5 বছরেই একটা মূল্যায়ন করবার যথেষ্ট সময় নয়। কিন্তু 5 বছরের প্রাথমিকভাবে যেটা দেখি, 5 বছর, 5 মাস যে গণতন্ত্রের জন্য যেটা হলো, ধরেন বিচার বিভাগ, মানে একটা খুব বেসিক ইয়েটা হচ্ছে যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং লেজিসলেচার কি বলে যেটা আইনসভা, এটার যেন একটা সমন্বয় থাকে। আমার কাছে একদম প্রথম মনে হচ্ছে, আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, আমরা এই সমন্বয়ের ব্যাপারটা বুঝতে পারছি না। আমরা বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতার কথা বলেছি, আমাদের 31 দফার মধ্যে আছে। বিএনপির যে আপনার নির্বাচনী ম্যানিফেস্টো আছে তার মধ্যে আছে, সেখানে খুব স্পষ্ট করে এমনকি সুপ্রিম কোর্টের যে আলাদা সচিবালয় সেটার কথা বলা আছে। ক্ষমতায় আসবার পরে সেই সচিবালয় হলো মানে কি, উদ্বোধন হলো, মিলাদ হলো, বৃষ্টি খাওয়ানো হলো, তারপরে ওই অধ্যাদেশই বাতিল করে দিলেন, আপনি ক্যান্সেল করে দিলেন। কেন? যুক্তিটা বলছেন না, এক্সিকিউটিভের তো পাওয়ার থাকতে হবে। এক্সিকিউটিভের পাওয়ার থাকলে জুডিশিয়ারি পাওয়ার কি? এক্সিকিউটিভের পাওয়ার এবং জুডিশিয়ারি পাওয়ারের মধ্যে রিলেশনটা কি? আমাদের দেশে একসময় কাজীর শাসন ছিল, বাদশাকে ডাকতে পারতো সে, এবং বিচার করে একটা রায় দিতে পারতো, বাদশা সেটা মানতে বাধ্য থাকতো। আপনি পাকিস্তানের কথা দেখেন যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রায় দিয়ে নওয়াজ শরীফের সরকার বাতিল করে দিল, এবং বাতিল হলো। আমরাই ধরেন যে অন্তর্বর্তী সরকারটা আসলে, সে অন্তর্বর্তী সরকার আসবার জন্য আপনি সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স চেয়েছেন, 106-এ গেছেন, তবে তো পেয়েছেন। তার মানে কোনো কোনো জায়গাতে বিচার বিভাগ সুপ্রিমও হবে। কিন্তু প্রাথমিকভাবে তারা এই যে সুপ্রিম কোর্টের সচিবালয়টা বাতিল করে দিল, তার মধ্যে দিয়ে জানিয়ে দিল যে আমরা সুপ্রিম কোর্টের সুপ্রিমেসি মানি না, অলওয়েজ এক্সিকিউটিভের সুপ্রিমেসি থাকবে। এবং আমাদের দেশের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রে এক্সিকিউটিভের সুপ্রিমেসি মানে হলো এক ব্যক্তির সুপ্রিমেসি। তো ইট গোজ টু সেম থিং, যে জিনিসটা ওখানে আমি বলছি যে এইটা যারা ক্ষমতায় আছেন তারা কতখানি বুঝে করছেন। কিন্তু আমি ধরেন আমার নিজের টক শোতে বিএনপির নেতা একজনকে নাম বলছে, প্রশ্ন করেছিলাম যে আপনারা এটা রাখলেন না কেন? তো বললো ভাই সব ক্ষমতা বিচার বিভাগকে দিয়ে দিলে হবে। আমরা সব ক্ষমতা তো দিচ্ছেন না, এক্সিকিউটিভ ইজ অলওয়েজ ডমিনেটিং, কিন্তু অ্যাট টাইমস তারা ডমিনেট করতে পারে, এটা আপনাকে মানতে হবে। আপনার ভুল তো হতে পারে। আপনি বলছেনই যে আপনার কনস্টিটিউশনের ইন্টারপ্রেটার হচ্ছে সুপ্রিম কোর্ট, তাহলে এটা কী জন্য আপনি মানবেন না? এটা উনি ওরকম করে বললেন। তার পরবর্তীতে আমি বিএনপির অন্যান্য যে একজন নেতার সাথেও কথা বলেছি, তারাও এটা মনে করেন। তাহলে মননের জায়গায় তাকে চেঞ্জ করতে হবে না? আমরা বলছি আমরা ফ্যাসিবাদ আর ফিরে আসতে দেবো না। তো ফ্যাসিবাদ মানে কি? ওই পার থেকে যাবে ওটাই খালি ফ্যাসিবাদ? আপনার নিজের মধ্যে ফ্যাসিবাদ নাই? আপনার মধ্যে একটা ছোটোখাটো জমিদার আছে না? মনের দিক থেকে আপনি তো একটা প্রত্যেকটা মানুষই কর্তৃত্ব পারেন, যাতে ওই কর্তৃত্বের ব্যাপারটা ডমিনেট না করতে পারে। সেই জন্যই আইন বিচার সংস্কার এই কথাগুলো আমরা কেন বলেছি। এরকম নয়
যে আমরা সংস্কারে যখন কর্মসূচি বলেছি তখন কেমনি বিএনপিকে আটকানো যায়, বিএনপিকে ঠেকানো যায়, এরকম করে যদি বিএনপি ভাবে বা এখনও ভাবে তাহলে ভুল করছে তারা, এইটা বলা হয়নি। এনিওয়ান ক্ষমতায় গিয়ে যাতে স্বৈরাচারী হতে না পারে তার জন্য এই বিধানগুলো তৈরি করা হবে। আমি দেখছি যে প্রাথমিকভাবে এই জিনিসটাই বিএনপি হয় বুঝতে পারছে না, অথবা তারা যা যা করছেন মানে বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে তারা অলমোস্ট তাদের কাজের মধ্যে ডিনাই করছেন। বলবে না আমরা এটা পুরো নতুন করে আবার নিয়ে আসবো, তো নিয়ে আসবেন কি আর, এই জিনিস তো আনতে পারবেন না যেটা এখানে করা হয়েছে। অ্যাটিটিউডের মধ্যে ডিফারেন্স হলে করতে পারবেন। সো আমি মনে করি যে আমি মানে জামাত কোন দৃষ্টিভঙ্গিতে বলছে তা আমি বিস্তারিত বলতে পারবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে মনে করি যে প্রশ্ন তুলবার মতো প্রচুর জায়গা বিএনপি তৈরি করে ফেলেছে ক্ষমতাসীন। অনেক ধন্যবাদ আপনাকে। শান্ত, আপনার কি তাই মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আর মান্না ভাইকে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। মনে একেবারে না হওয়ার সুযোগ নাই, আসলে একেবারে মনে না করবার সুযোগ এই জন্য নাই যে বিএনপি 16.5 আর 111-এর 2, 18.5 বছর বিরোধী দলে ছিল না, তো 111-এ তো কিছু চাইবার মতো সুযোগই ছিল না, কোনো দাবি করবার সুযোগই ছিল না। কিন্তু 16.5 বছর দাবি করবার, আন্দোলন করবার এবং অন্যায্য যে আচরণ হচ্ছে তাদের উপর সেটার প্রতিবাদ করবার একটা মাঝে মাঝে সুযোগ তো যতটুকু পাওয়া যেত গুম খুনের মুখেও তো আর করতো বিএনপি। এবং সেই করার মধ্যে 16 বছর ওই ফ্যাসিবাদ সরকারের যেই বিষয়গুলোকে আমরা অন্যায় বলেছি, যেই বিষয়গুলোকে আমরা পরিবর্তন করতে চেয়েছি যদি কোনোদিন জনগণ সুযোগ দেয়, অথবা তাদের কাছে যেই বিষয়গুলো পরিবর্তন করবার দাবি তুলেছিলাম, তার ভিত্তিতেই তো আলোচনা প্রথমে নিজেরা, তারপর অন্যান্য সমমনা দলদের সঙ্গে দীর্ঘমেয়াদী সিরিজ আলোচনা করে করেই তো 27 দফা 31 দফা এগুলা প্রণীত হলো। তার আগে ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে ভিশন 2030 রচিত হলো। এই দুইটা জায়গার মধ্যে মোটা দাগে যেই অঙ্গীকারগুলি ছিল তার সঙ্গে যোগ হলো জুলাই গণঅভ্যুত্থানের পরের নতুন আরো কিছু বিষয়। সেখানে কোথাও আপত্তি ছিল, কোথাও একমত ছিল। যেখানে আপত্তি ছিল সেটাই নোট অফ ডিসেন্ট বা দ্বিমত প্রকাশ করেছে, ওটাকেও বাদ দিলাম। তো যেখানে যেখানে একমত করেছে সেটা রাষ্ট্র মেরামতের যে 31 দফা সেটা এবং ভিশন 2030 যেগুলো এর বাইরেও আছে, এগুলা ধরে বিএনপির উচিত একটা তালিকা প্রায়োরিটি সেট করা যে 31 দফার 31টাই তো 1 বছর 2 বছরে সব করে ফেলতে পারবে না, ইমিডিয়েটলি আমরা 6 মাসের মধ্যে এই কয়টা করব, 1 বছরের মধ্যে কয়টা করব, বা 5 বছর ক্ষমতার মধ্যে এই পর্যায়ক্রমে করব। প্রায়োরিটি সেট করা, এই প্রায়োরিটি সেট করে যদি সরকার সে বিষয়ে উদ্যোগী হতো, সেটা ভিজিবল হতো, তাহলে এই প্রশ্নগুলো তুলবার সুযোগ কেউ পেত না। এখন ধরেন এই যে বিচার বিভাগ সচিবালয়, এটা একটা আলোচনার বিষয়। দুদক তো তাদের পুনর্গঠন করতে হবে, দুদকের একটা অধ্যাদেশ, একটা বিধান তো করতে হবে তাদের। দুদকের সদস্য কিভাবে নির্ধারিত হবে, কিভাবে দুদক গঠন হবে, দুদকের এখতিয়ার কি থাকবে, দুদক কি অতীতের মতোই শুধু বিরোধী দলের পেছনে যতটুকু হান্টিং করা যায় সেই উইচ হান্টিং এর মতো থাকবে, নাকি সত্যিকার অর্থে বাংলাদেশের মতো দেশে তো দুর্নীতি করবার সুযোগ কোনো না কোনোভাবে পায় সরকার, সরকারি দল বা তাদের সঙ্গে সম্পর্ক রাখা গোষ্ঠী। এর বাইরে তো এখানে খুব বড় মাপের দুর্নীতি করার সুযোগ পায় না সাধারণত। এখন সরকারি দলের দুর্নীতি ধরা যাবে না, অতীতের মতো দুদকের সেই রকম পরিস্থিতি থাকলে তো লাভ হলো না আমাদের। গুম কমিশন, মানবাধিকার বিষয়ে অবস্থানটা কি হবে, যে বিষয়গুলোকে আমরা হিউম্যান রাইটস ভায়োলেশনের কারণে সারা পৃথিবীতে তুলে ধরেছিলাম 16.5 বছর ধরে, আওয়ামী লীগের নিন্দা করেছি, প্রতিবাদ করেছি, এবং যেগুলো আমরা গ্রহণ করি নাই বিরোধী দলে থাকতে, এখন যেন সেরকম কিছু আর করতে না পারে। ধরেন এখন আমরা বলতেই পারি যে 5 মাসে তো একটাও গুম হয়নি, এটা আমরা মানসিকভাবে চাই না বলে, কিন্তু কোনো আইন বিধান পজিশন বা গুম কমিশন কোনো কিছু তো আমাকে আটকে দেয়নি যে আমি এটা যে করব না। যে কোনো সময় চাইলেই তো আমি আগের সরকারের মতো যদি কারো দুষ্টু বুদ্ধি আবার আসে করে ফেলে। ফলে এইখানে গুম কমিশন, মানবাধিকার প্রশ্নে পজিশন কি, এমনকি গণমাধ্যম কমিশন যেটা হওয়ার কথা ছিল, এই সমস্ত বিষয়ে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের সময় খারাপ ভালো মিলেই হয়েছে, কিন্তু আলোচনা হয়েছে, কিছু লিখিত একটা খসড়া তৈরি হয়েছে, তার মধ্যে সবই নিশ্চয়ই খারাপ না, সবই অগ্রহণযোগ্য না। আর সেখানেও তো তখন স্টেক হোল্ডার যারা বিভিন্ন জনের পরামর্শ নিয়েছে, তার মধ্যে যেটাকে মনে হবে যে একটা নির্বাচিত জনগণের সরকারের পক্ষে এটা এইভাবে করা উচিত নয়, আপনারা সেটুকু পরিবর্তন করেন, সেটা নিয়ে ডিবেট করেন। কিন্তু এই যে কোনো দীর্ঘমেয়াদী ফেলে রাখার ফলে যে আলোচনাটা সমালোচনাটা তৈরি হচ্ছে, আলটিমেটলি কিন্তু সেটা
সরকারকে এবং বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছে। ভবিষ্যতে হয়তো এর মধ্যে অনেকগুলো করবে বিএনপি, ব্যক্তিগত আলাপচারিতা বিভিন্ন সময় মান্না ভাই যেরকম বললেন যে বিএনপি নেতাকে জিজ্ঞেস করেছেন, আমরাও তো ব্যক্তিগত সম্পর্কের কারণে বিভিন্ন সময় আলাপ তুললে তাদের সদিচ্ছার প্রকাশটা আছে তাদের মধ্যে, তাদেরকে কখনো তাদের ভেতরের আকাঙ্ক্ষাটা খুব ইল অ্যাটেম্পট এরকম মনে হয় না। বাস্তব অবস্থা তো কিন্তু ভিন্ন। বাস্তবে যদি সেটাকে আপনি আওয়াজটা দিতে না পারেন বিশ্বাসযোগ্য ভাবে, তাহলে তো হবে না। এই যে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন, যারা যখন বিরোধী দলে ছিল, বাংলাদেশে এমন কোন দল আছে বলে নাই যে আমরা ক্ষমতায় গেলে এটা রাখবো না, সবাই কিন্তু ক্ষমতায় এসে সেটাকেই তারা আঁকড়ে ধরে। এখন তাতে হয় কি, কথা খেলাপি হয়ে যায়। এখন এই সরকার মাত্র 5 মাস কাটিয়েছে, এটা সত্য, কিন্তু এর মধ্যে কিছু উদ্যোগটা তো আমরা দেখতে চাই, মানুষ দেখতে চায় যে না, তাদের যে সদিচ্ছাটা আছে, তারা যে বলছে যে জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করব, মানে যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট বা নাই সেটা নিয়ে, সেগুলো করা দরকার। কিন্তু এইখানে আবার বিরোধী দলের কিছু অতিরঞ্জিত ভাব, বাড়াবাড়ি, একদিকে সংসদে সবকিছুতে বলে আমরা ভাই ভাই মিলেমিশে চালাবো, আবার আপনার যে গণভোটের বিষয়টা তো এখন এটা আলোচনার বাইরে চলে গেছে, এটা সম্ভব না আমি মনে করি। কিন্তু এই যে বিশেষ কমিটিটা করা হয়েছিল সংবিধান সংশোধন বা সংস্কার যাই বলি, সেখানে বিরোধী দল রেশিও অনুসারে যদি অংশগ্রহণ করে তাদের দাবিটা অব্যাহত রাখতো, তাহলে একই দিকে দাবি অব্যাহত রাখা, প্রেশার তৈরি করা এবং সরকারের সঙ্গে এটা করতে সহযোগিতা করা সব হতো। কিন্তু তারা সহযোগিতায় যাচ্ছে না, আসলে মুখে বলছে, বাধা দেওয়াটা তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। যেটা শুনলাম সায়ন্ত যেটা বললেন, শেষ কথা হলো শুরু করা উচিত ছিল 5 মাসেই, আমরা সেই দৃশ্যমান কিছু দেখতে চাচ্ছিলাম। সরকার কি তাইলে ভুল পথে হাঁটছে? মানে ধরেন যেগুলো উদাহরণ সায়ন্ত এখন দিলেন বা আমি বললাম, এগুলো তো সরকার করতেই পারতো, এটাতে কোনো পে করতে হতো না, রাইট। এটার জন্য কোনো এমনকি ব্রেনও খরচ করবার দরকার লাগতো না। কিন্তু ব্রেনটা যদি আপনি উল্টো দিকে খরচ করেন তাহলে তো হবে না। মানে দুদক, আপনি ডেফিনেশন কি বলে, গুম কমিশনে গুমের ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছেন, তো খুব বুদ্ধি করে আপনি একটা উল্টো দিকে গেলেন না। মানে যদি সিকিউরিটি রিজনে হয় তাহলে এই প্রশ্ন করা, তাকে গুম বলা যাবে না, তো সিকিউরিটি আমি যে কোনো কিছু করা যেতে পারে, এটা তো কোনো বিষয় নয়। দুদকে যে ঘটনাটা ঘটলো, আপনি তো এখনো দুদক রিকনস্ট্রাকশন করলেন না, তারপর আপনি বলবেন যে আমি দুর্নীতি দমন করছি, এটা বললে তো আপনাকে প্রশ্ন করতেই পারে যে এটা তো চেকই নেই। মানে এই অর্থে যা যা মানে সবাই চেয়েছিল, ওই গণ কমিশন বলেন, ওই তথ্য অধিকার কমিশন ইত্যাদিতে, কোনো জিনিসই তারা করে নাই। কোনটা করেছে দেখেন, 99 না কতগুলো অধ্যাদেশ বলে না, এগুলো হলো ওই রাস্তা বদল, বিশ্ববিদ্যালয়ের নাম বদল, কলেজের নাম বদল, এগুলো কোনো সংস্কারের মধ্যে পড়ে না আসলে। সেই অর্থে 5 মাসে সংস্কার হয়েছে বলে এমন কিছুই আপনি বলতে পারবেন না। এবং হ্যাঁ ঠিক আছে, উনি বললেন না যে প্রধানমন্ত্রী তো খুব সিম্পল একটা লাইফ লিড করছেন। সিম্পল লাইফ লিড করছেন, এত দূর আপনি সার্টিফিকেট তাই দেন, আপনি বলেন হি ইজ মুভিং ভেরি সিম্পল, একটা হাওয়াতে সার গাইতে চলে যাচ্ছে, সবার সাথে মিলেছেন, ভালো। এগুলো একটা পপুলিস্ট মুভ হিসেবে খুব ভালো, কিন্তু আমি শব্দটা বলছি পপুলিস্ট। পপুলিজম মানেই যে আপনার অল গুড, তা তো না। এটা অল গুড হওয়ার জন্যে আরও যে সমস্ত বিষয় আছে সেগুলো সম্পর্কে তার ধারণাটা স্পষ্ট হতে হবে। ধরেন আমি বলি, যা যা আমি বলেছি বা সাহিত্য বলেছেন, এগুলোর পরে কি হচ্ছে এখন, সর্বশেষ যেটা হচ্ছে 11টা সরকারি অফিসে আপনি দলের লোক শীর্ষ পদে দিয়েছেন। এটা কি কেউ বলবে যে এটা প্রধানমন্ত্রী জানেন না? এবং উনি যদি জানেন তাহলে এই দেওয়াটা ভালো হয়েছে কি? এক কথায় আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি ভালো হয়েছে? আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, যে এমনকি বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপির পক্ষে কথা বলে, সেও বলবে যে না এটা দরকার ছিল না, বিকজ এটা দলীয়করণ করার মতো মনে হয়ে যায়। কারণ বলা হচ্ছে এটা 31 দফার যে অঙ্গীকার ছিল তার বিপরীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না সেটা তো হয়েছেই, কিন্তু মতিভাই তার চেয়ে বড় কথা কি জানেন, বলা হচ্ছে ও অনেক ত্যাগ স্বীকার করেছে দলের জন্য, তাকে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হলো। ও ইলেকশনে দাঁড়িয়েছিল, জিততে পারি নাই, তাকে এটা প্রাইজ পোস্টিং দেওয়া হলো। এরকম নেকেডলি বলা হতে পারে, আমি মানে আমার ভাবতে একটু অবাক লাগে। আপনি দল করেন ঠিক আছে, তাইলে আমেরিকান সিস্টেমে চলে গেলেই হয়। ওটা তো ডিক্লেয়ার্ড পলিটিক্যাল সিস্টেম, ওইটার মধ্যে কিন্তু আপনি দুর্নীতি হওয়ার সুযোগ নেই। কেন আজকে বোধহয় সমকাল আমি দেখলাম খুলনা সিটি কর্পোরেশনে যাকে বের দেওয়া হয়েছে, উনি তো ইলেকশন করে জিততে পারেন নাই। ওনার জায়গাতে ওই অভিযোগটা হয়েছে যে উনি এখন বেধড়ক বিএনপির লোকজনকে, নিজের পছন্দের লোকজনকে সমস্ত কাজটা দিয়ে দিচ্ছেন, মানে ব্যবসা সংক্রান্ত যেগুলো কাজ। তারপরে যতগুলো সিটি কর্পোরেশনের সব আপনি দলের লোক বসে দিয়েছেন, তারা তো ইলেকশনের পক্ষে ক্যাম্পেইন করছে এখন। তো এই প্রশ্নগুলো কি উঠবে না?
আজকে ধরেন এখন আমি হানিমুনের বাতাস দেখি, কিন্তু এই বাতাস থাকবে না। এই যে বাজেট নিয়ে এত কথাবার্তা হচ্ছে না, এই যে দেখেন গ্যাসের একটা কি ক্রাইসিস হয়েছে, আমি মনে করি ঠিক আছে ওইখানে ইয়েতে আগুন লেগেছে টার্মিনালে, ওই কারণে আপনি এটা বের করতে পারছেন না, গ্যাস দিতে পারছেন না। কিন্তু মানুষ যে কষ্ট পাচ্ছে, এই কষ্ট তারা তেল নিয়ে পেলো, যুদ্ধের কারণে পেলো, এখন আবার কষ্ট পাচ্ছে। তারপরে এই যে সমস্ত সিটি কর্পোরেশন সহ যে যে জায়গাগুলোতে একদম দলীয়করণের মতো করলেন, তো এটা কি হতো, একদিনও শাসনের মতো হয়ে গেল। তো আপনি আগে আমলাদের দিচ্ছেন, এখন আমলাদের দেবেন না, ভালো কথা, যোগ্য লোক দেন। এমনকি দলের মধ্যে কোনো যোগ্য লোকটা দেন, যাতে মানুষ মনে করে বিএনপিতে অনেক যোগ্য লোক আছে, তাদেরকে বসা হচ্ছে। সেটা তো হচ্ছে না। মানুষ বলছে, প্রশ্ন করছে, এমন এমন কাজ হচ্ছে যারা বিএনপির এই যে ট্যাগের কথা বলে, সেই ট্যাগের অর্থে আমি নাম বলছি না, কিন্তু সবাই আমি বলবার সাথে সাথে ওই নামগুলো মনে মনে আসবে। আন্দোলন করেছে, জেল কেটেছে, 200-250টা করে মামলা, তাদেরকে তো আপনি কোথাও নেননি। তাদের কি বোঝা যাচ্ছে? তার মানে দাঁড়ালো আপনি ঠিক পথে আসলে হাঁটছেন না। আপনার হাঁটা উচিত ছিল সবাইকে নিয়ে কথাবার্তা বলে বলে, কিন্তু সেই জায়গাটা যাচ্ছে না। অনেক ধন্যবাদ। মোটা থেকে অনেক কথাই বলেছেন, যে এটা বলার কথা যে সঠিক পথে হাঁটছে না সরকার, এটা হলো ওনার শেষ কথা। আপনার কি মনে হয়? সেটা তো মান্নার ভাইয়ের অবজারভেশন, তিনি একজন পলিটিশিয়ান, তিনি তার মতো দিয়েছেন। সরকার, আমি বলি যেটা, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে তারা ঠিক পথে হাঁটছে, এবং তাদের যে রাষ্ট্র পরিচালনার যে ধারা তৈরি করতে চাচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর শীর্ষ কয়েকজন নেতার সহ অনেকের সঙ্গে, যাদের সঙ্গে আমি মিশি দেখি, আমি মনে হয় যে তারা আগে যে একটা ভালো একটা গুড ইন্টেনশন ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা তাদের মধ্যে এখনো আছে, চেষ্টাটা অব্যাহত আছে এবং অনেক ক্ষেত্রে ভালো করছে। কিন্তু কিছু কিছু বিষয়ে এরকম করে ফেলছে, বা সেটা রুখতে পারছে না বা রুখছে না, তাতে করে আমাদের মধ্যে, জনগণের মধ্যে একটা রং মেসেজ যাচ্ছে। ধরেন 50 জন মন্ত্রীর মধ্যে 40-45 জনের নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু তাদের নিয়ে মোটা দাগে সমালোচনা করবার মতো সংবাদ মাধ্যমে হোক বা বিভিন্ন জায়গায় হোক বা আড্ডায় বসলো, যে এই দুর্নীতিটা করেছে, বা হঠাৎ করে এই সম্পদের মালিক হয়ে গেছে, এই বা একটা বাজে কথা বলেছে, এ দম্ভ দেখিয়েছে, যেগুলো প্রকাশ্যে আসে আলোচনায়, সেরকম কিন্তু আপনি 50 জনের মধ্যে 40-45 জনের নামে এখনো এরকম বড় কোনো বাজে কোনো, যেটা নিয়ে ত্যায্য করা যায়, এরকম কিছু শুনবেন না। কিন্তু যদি 2-4 জনের নামেও আসে, এবং সেটা যদি অভিযোগটা একটু গুরুতরই মনে হয়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ওই 2-4 জনের দায়টা গিয়া ওই 50 জনের উপরে পড়ে, কিংবা শীর্ষ লেভেলের উপরে গিয়ে পড়ে। সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে ওই জায়গাটায়। এইটা যদি যেখানে যেখানে ন্যায়সঙ্গতভাবেই মনে হয় যে একটু হাত দেওয়া দরকার, যে এদের বিরুদ্ধে এই অভিযোগ আসছে, এদের আচরণটা গ্রহণযোগ্য হচ্ছে না, এর এই সিদ্ধান্তটা পর্যায়ক্রমিকভাবে সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, সুতরাং এর হাতে এই মন্ত্রণালয় বা এই সরকার খুব নিরাপদ কিনা, সেটা বিবেচনা করার জন্য 6 মাস তো আমরা সময় ধরেই নিয়েছিলাম, 6 মাস পরে রিসাফল করবে। আমরা এখন তাকিয়ে আছি এই 6 মাস পূর্ণ হওয়ার দিকে। 6 মাস হওয়ার পরেও যদি দেখি যে ইতিমধ্যে যারা বিতর্কিত হয়ে গেছেন, ইতিমধ্যে পাবলিক পারসেপশনে যারা গ্রহণযোগ্যতা হারিয়েছেন, আমি পাবলিক পারসেপশনকে কিন্তু সবসময় খুব ভ্যালু দিই, এবং এই উদাহরণটা অনেকবার দিয়েছি, যে হাওয়া ভবন কেন্দ্রিক একটা বাজে পাবলিক পারসেপশন একবার তৈরি হয়েছিল। সেটা একটা প্রোপাগান্ডা ছিল, হয়তো কেউ কেউ সামান্য ভুল করেছে বা অন্যায় করেছে, সেটাকে ফুলে ফাঁপিয়ে বিশেষ গোষ্ঠী সেটাকে এমন একটা পারসেপশন নিয়ে দাঁড় করিয়েছে যে হাওয়া ভবন মানে একটা খুব খারাপ একটা জায়গা হয়েছে। ঠিক একইভাবে ইলেকট্রিক খাম্বা নিয়ে এরকম একটা বাজে একটা পারসেপশন তৈরি করা হয়েছিল। 111-এর সরকার 2 বছর মাইক্রোস্কোপিক পদ্ধতিতে তল্লাশি করেও তেমন কোনো বিচারযোগ্য কিছু পায়নি। আওয়ামী লীগ 16.5 বছর পায়নি। তার মানে যে প্রচারণাটা ছিল, যে পারসেপশন তৈরি করা হয়েছিল, সেটা পুরোপুরি সঠিক ছিল না। কিন্তু সেই পারসেপশন দল হিসেবে তৎকালীন বিএনপিকে এবং সরকারকে এবং দল হিসেবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছিল, এবং তার দায় অনেক বছর দলকে টানতে হয়েছে, আমাদেরকে ফেস করতে হয়েছে, অনেক মূল্য দিতে হয়েছে। এখন যেসব মন্ত্রী নেতা বা যাদের নামে এরকম পারসেপশনটা গড়ে উঠছে, দলের নেতাকর্মীদের মতো, সাধারণ জনগোষ্ঠীর মধ্যে, শুধু বিরোধী দলের মধ্যে না, যে পারসেপশনগুলো তো উঠে আসছে, সংবাদ মাধ্যমে তাদের বিরুদ্ধে নেগেটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে,
সেই তাদের বেলায় তো এরকম একটা দল বা সরকার থেকে ব্যবস্থা নিতে হবে যে এই পারসেপশনটা তৈরি হতে দেওয়া যাবে না, কারণ এইরকম পারসেপশনে কি খেসারত দিতে হয় সেটা ভুক্তভোগী আমরা, সেটাও তো দেখতে চাই আমরা। আচ্ছা, মান্না ভাই যেটা বলেছিলেন যে এই যে 11 জনকে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা এটা নিয়ে সরাসরি মন্তব্য করা একটু কঠিন, তবে দৃষ্টিকটু হয়েছে। দৃষ্টিকটু হয়েছে এই জন্য যে সব জায়গায় রাজনীতি করা লোকদেরকে তাদের এই বিষয়ে কাজ করবার অভিজ্ঞতা আছে কিনা, এই দিকে তার আগের কোনো লেখাপড়া গবেষণা, তার এই দিকে কোনো রকম চেষ্টা বা এর সঙ্গে সম্পৃক্ততা ছিল কিনা, সেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগে থেকে দলীয় কাজের মধ্যে থেকেও যদি কেউ কেউ এই প্রমাণ যারা নিয়োগদাতা তাদের কাছে রাখেন যে এরা এই সেক্টরে আগে থেকেই দলে থেকেও ভাবছিলেন, কাজ করছিলেন, এই দুইটা সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছে, বিদেশি এই গোষ্ঠীর সঙ্গে নেগোসিয়েশনে সে গিয়েছিল, দলের মধ্যে এই বিষয়ে সে কাজ করেছে, এই লাইনে এইখানে সাফারার যারা ছিল তাদের পক্ষে সে সোচ্চার থেকে অধিকার আদায়ের চেষ্টা করেছে, ফলে এই বিষয়টা সে জানে। এইটা হলে এই মুহূর্তে দলীয় হলেও সেটা শুরুর দিকে দর্শনীয় হতো না। এখন আমি এই 16 জনের বেশিরভাগ সম্পর্কেই জানি না যে তাদেরকে যেখানে দেয়া হয়েছে সে বিষয়ে আসলে তারা কতটা পারদর্শী, নাকি শুধু জেল খেটেছেন বা শুধু এই দলের প্রতি আনুগত্যের কারণে পুরস্কার দেওয়া হলো। আর যদি সেটাও দেওয়া হয়ে থাকে, সেখানেও এই স্যাক্রিফাইস করার সংখ্যাটা এত বেশি, তাহলে মনে হয় পুরো দেশটা বিএনপির নেতাকর্মীদের দিয়েই সব জায়গায় দিয়ে দিতে হবে। পাট খেতে ঘুমানোদের তো এখনো অনেকের খোঁজই নেওয়া হচ্ছে না। সাধারণ নেতা কর্মীরা যারা পাটক্ষেত ধান খেতে মশার কামড় খেয়েছে, যারা পালিয়ে বেরিয়েছে, যার ভাইটা গুম হয়েছে এই রাজনীতির জন্য, তারা কিন্তু এখন অনেকে খুব খারাপ আছে এবং তারা বলছে যে যে নিতে পারছে সে নিয়ে নিচ্ছে। যাই হোক, আপনার প্রত্যাশা কি ছিল? ওই যে শামসুর রহমানের কবিতা বললাম, একদিনে তো ওরকম একটা দেশ পাবো না, কিন্তু ওই দেশের দিকে যাব এবং উল্টো পথে হাঁটবো না, কোনো উল্টো রথের মধ্যে থাকবো না। এবং আমি, আপনার মনে আছে বোধ হয়, আপনার এই শোতেই আমি বলেছিলাম, যখন তারেক রহমান ইন্টারভিউ দিলেন বিবিসির সঙ্গে, সম্ভবত আপনার এখানেই, এই ইন্টারভিউটা আমি খুব প্রশংসা করেছিলাম এবং এটা প্রায় সমস্ত মহল এটা প্রশংসা করেছিল। মনে হয়েছিল যে একটা ভিশন তার মধ্যে ডেভেলপ করেছে। এরপরে মানে আরও দুটো একটা ইন্টারভিউ যেগুলো আপনার টিভিতে অন্য জায়গায় দেখিয়েছে, সবগুলোতে মনে হয়েছিল যে উনি মানে ওই যে এই আবু সাঈদ বা মুগ্ধদের মতো ছেলেদের যে জীবন দেওয়ার মধ্যে দিয়ে একটা নতুন জীবন, নতুন সমাজ, নতুন দেশ বানাবার একটা প্রেরণা বা প্রণোদনা জাগ্রত হয়ে গেল, সেইটার পেছনে সব মানুষ আসছে। এবং ধরেন এত মানুষ যে জীবন দিল এত অল্প সময়ের মধ্যে, সেটা কেন? তারা একদম ডিটারমাইন্ড যে এই লাইফ চাই না, এই দেশ চাই না। তো ওই নতুন দেশের ব্যাপারে ওনার কনসেপ্ট নিশ্চয়ই আসছে। এত কষ্ট উনি তো কম অত্যাচার সহ্য করেননি, রাইট, মানে দেশে থাকতে পারেন নাই। তাছাড়া উনি যখন এখানে ছিলেন তখনও তারপরে যে শারীরিক নির্যাতন হয়েছে, একসময় তো উনি নিজেও সেটা স্বীকার করেছেন। তখন মনে হয়েছে যে উনি এটা পারবেন। এবং যেটা শান্ত বললেন, বিএনপির বাকি অনেক নেতার সাথে পরিচয় হয়েছে, এতগুলো বছর একসাথে আন্দোলন করেছি, এর মধ্যে অনেক ডেডিকেটেড লোক আছে, ভালো লোক আছে, যোগ্য লোক আছে। যদি ঠিক মতো পরিচর্যা করে এদেরকে দিয়ে কাজ করা হয়, তাহলে দেশ বদলে দেওয়া সম্ভব। বিএনপি পারে। আমি কত বক্তৃতা যে সেদিন ধরেন একটা ডিনার পার্টি করেছে, ডিনার পার্টিটা মত বিনিময়ভাবে শুভেচ্ছা বিনিময় করেছে, কিন্তু ডিনার ফরেন বাই ডিনার ছিল 150 টাকার ডিনার, ভালো খুব, কেউ মজা। যাই হোক, ওটা অন্য দিক। সেইখানে আমি বলেছি যে আপনার পক্ষে সম্ভব ছিল এখানে মাহাথির মোহাম্মদের মতো কিছু হওয়া, বিগ ব্যান্ড সিং ম্যান্ডির মতো হওয়া, যে দেশটা বদলে দিল, নতুন দেশ, সেই নেতৃত্বের জায়গায় যেতে পারতেন। এখনও সেই সুযোগ আছে। আমি কিন্তু বলি আজও আছে সেই সুযোগ, চলে যায়নি। এবং সেই আশা আমি ধরে রাখতে চাই, কারণ এখন তো আর আওয়ামী লীগ নাই, বড় দল নাই, একটা আছে জামাত ইসলাম। এটা সায়ন্ত বলছেন যে ওরা তো খুব বিরোধিতা করছে, কিন্তু আমি দেখব কোনো বিরোধিতাই করছে না। ওরা মুখে মুখে ওইখানে বলছে, কিন্তু কাজে বহু জায়গাতে বরঞ্চ দুটো দলের একসাথে কথাবার্তা বলছে। একটা প্রতিবাদ যেভাবে করলে ইফেক্টিভ হয়, একটা চাপ তৈরি হয় সরকারের উপরে, এইরকম কোনো কর্মসূচিতে তারা এখনো যায়নি। আমি উস্কাচ্ছি না, তারা যেটা করার তারা করবে, তারা আমার চাইতে অনেক ম্যাচিউর আছে, যোগ্য লোক আছে। কিন্তু মানে এইরকম একটা ফিল্ড যখন আপনার কোনো থ্রেটিং নাই, চতুর্দিকের কোনো জায়গা থেকে কোনো চ্যালেঞ্জ নেই, অলমোস্ট আদার দ্যান ইকোনমিক চ্যালেঞ্জ, সোশ্যাল চ্যালেঞ্জ, এর বাইরে চ্যালেঞ্জ নেই, এইটা মোকাবেলা করে উনি সামনে যেতে পারবেন। এবং খেয়াল করেন মতি ভাই, মানুষ কিন্তু এখনও পর্যন্ত বিকল্প কিছু ভাবে না। মানুষ এখনও মনে করে
দেখি তারা কি করে। কিন্তু এটা আমি বলবো, যেই আশা নিয়ে ভোটটা দিয়েছিল আশাটা সেই জায়গায় নাই, খানিকটা ফিকে হয়েছে, খানিকটা হালকা হয়েছে, খানিকটা প্রশ্ন নিয়ে তাকাচ্ছে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে নিউজ টিউজ দেখে। তো আমার ওই আশা, খুব সংক্ষেপে যদি বলি, শামসুর রহমানের কবিতার মতো, আমি সেই রকম একটা দেশ চাই যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো, যেখানে মন খুলে কথা বলতে পারবো, যেখানে আমাকে মানুষ হিসেবে রাষ্ট্র স্বীকার করবে, সমাজ স্বীকার করবে, এবং আমি একটা মর্যাদা দিয়ে বসবাস করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। সায়ন্ত, আপনি জানেন এই দেশে মানুষ কিন্তু বারবার স্বপ্ন দেখে, আবার স্বপ্ন ফিকে হয়ে যায়, ভেঙে যায় স্বপ্ন। আমরা কি আবার এই স্বপ্ন ভাঙ্গার দিকেই যাচ্ছি? না, এইখানে আমাদের অতি বেশি আশাবাদী বা উচ্চ আশা এগুলা নিলে স্বপ্নভঙ্গটা একটু বেশি তাড়াতাড়ি হবে। রিয়ালিস্টিক হওয়া ভালো। এই দেশের যেই জনসংখ্যা, সীমিত সম্পদ এবং দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকেই নানান ফরম্যাটে এ দেশকে শোষণ করা হয়েছে। এক এক পক্ষ এক এক সময় এক একভাবে শোষণ করেছে। কেউ দুর্নীতি করে টাকা পাচার করেছে, কেউ একটু কম করেছে, সহনীয় মাত্রায় করেছে, কেউ অসহনীয় মাত্রায় করেছে। কিন্তু কখনোই এই দেশ দুর্নীতিমুক্ত খুব ভালোভাবে বাগানো এরকম ছিল না। শুধুমাত্র জিয়াউর রহমানের ওই 3.5 বছর সময়কে একটা ভিন্ন মানদণ্ডে আমাদের ফেলতে হবে একটা ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে। বাকি ধারাবাহিকভাবে সরকারের সময় বেশি হয়েছে, হয়তো আওয়ামী লীগ বা শেখ হাসিনা তারা 16 বছর একটানা থাকায় অতিরিক্ত করে ফেলেছিল, দেশটা ধ্বংস করেছে। সেইখানে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে এদেশে এই আমরা যারা সমালোচনা করি আমাদেরকেও একটা চেয়ার দিয়ে দিলে, একটা জায়গা দিয়ে দিলে পারা খুব সহজ নয়। এইটা হলো রিয়ালিটি। কিন্তু চেষ্টাটা যদি দৃশ্যমান হয়, আন্তরিকতাটা যদি মানুষ ফিল করে যে হ্যাঁ উনি তো চেষ্টা করছেন, যেটা প্রধানমন্ত্রীর চেষ্টাটা সবার কাছে ফিল হচ্ছে, দৃশ্যমান হচ্ছে, কিন্তু তার টিমের চেষ্টাটা, অ্যাজ ওয়েল গভর্নমেন্ট তো একটা টিম, এটা শুধু একজন ব্যক্তি নির্ভর নয়। ওই একজন ব্যক্তি নির্ভর এটাই তো আমরা দেশে হতে দিতে চাই না। নিশ্চয়ই দেখেছেন যে এই সাম্প্রতিককালে যে মেসি, একা মেসি তো আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারে নাই। কোথাও কেউ পারে না, কোথাও কেউ পারে না, কারণ এটা একটা টিম ওয়ার্ক। যখন একটা টিম ওয়ার্কের প্রশ্ন আসে তখন ব্যক্তি, সেখানে একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ সবসময় উঠবেন এবং তিনিই সব। শেখ হাসিনার আমলে ধ্বংসের একটা অন্যতম উপাদান ছিল শেখ হাসিনাই সব, এটা এস্টাবলিশ করা। এইটা এস্টাবলিশ করে শেখ হাসিনার উপর দায়ও বেশি গেছে, যা কিছু খারাপ হয়েছে সব দায় তার উপরে গেছে, এবং এইটা বলে বলে তাকে একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। শেখ হাসিনা ভালো চায়, সে ভালো, আর সব খারাপ। আওয়ামী লীগের লোকজনও বলতো। এখন ওই দিকে না। এখন ধরেন এই যে মানবাই বললেন তেল নিয়ে এক সমস্যা গেছে, গ্যাস নিয়ে এখন হয়েছে চলমান, কারণ আছে, আগুন লেগেছে, কিন্তু মানুষ তো সাফার করছে। সাফার করলে রাগ লাগে তো। আমি আপনি যত লাগানো হয়ে থাকতে পারে, কিন্তু দায়টা তো সরকারের উপরে যায়। তাহলে সেটা তদন্ত করে বের করতে হবে, কারণ অনুসন্ধান করে বিচারের আওতায় আনতে হবে, সেটাও তো দেখতে চায়। সেইখানে মানুষ যদি কষ্ট পায়, তেলে কষ্ট পায়, গ্যাসে কষ্ট পায়, পানিতে কষ্ট পায়, তাহলে তাদের গায়ে লাগবে। এই যে ভালোবাসা বেশি দিন তখন আর থাকবে না, থাকে না। মানুষ তো কাজ চায়। সাম্প্রতিককালে 2টা নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা আলোচনা হয়েছে আপনার। একটা জায়গায় 3য় শ্রেণীর একটা পদে চাকরির জন্য 12,34,409 জন আবেদন করেছেন, নেওয়া হবে 312 জন। 312 জন 3য় শ্রেণীর পদের জন্য 12,34,409 জন আবেদন করেছে, এবং এদের বেশিরভাগ উচ্চশিক্ষিত মতি ভাই। এর আগে আপনার MLS যেটা ওই পিওন পদের চাকরি, সেইখানে একটা বিজ্ঞাপনে 20তম গ্রেডে এইখানে 18 জন নিয়োগ পেয়েছে। 18 জনের মধ্যে 17 জন উচ্চশিক্ষিত, 8ম শ্রেণী পাশ যাওয়া হয়েছিল। সেইখানে গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট করারা 17 জন এরকম। তার মানে হচ্ছে উচ্চশিক্ষিতদের মধ্যে চাকরির কত অভাব তৈরি হয়েছে দেশে। তাহলে এই বেকার জনসংখ্যাকে, জনগোষ্ঠীকে তাদের কর্মসংস্থান দিতে হবে। তাহলে আপনি হয় চাকরি দিবেন, না হলে তাদের বিকল্প কর্মসংস্থান তৈরি করবেন, বিনিয়োগ বাড়াতে হবে। সেই বিনিয়োগের আগে পরিবেশটাও তো চায়না গেলেন এবং আমরা বুঝলাম যে একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে বিদেশ থেকে, মালয়েশিয়া, চায়না আগ্রহ দেখাচ্ছে। কিন্তু যতদিন এটা ইমপ্লিমেন্টেশন না হবে ততদিন তো এই রাগটা কমবে না। বিদেশ যাওয়া, নতুন নতুন যে বিদেশে আমাদের যে কর্মসংস্থানের বাজার হান্টিং করা, ব্যবস্থা করা, মালয়েশিয়া একটু সুযোগ তৈরি হয়েছে, এগুলো বাড়াতে হবে মানুষকে যদি আপনি কাজ দিতে না পারেন। দ্রব্যমূল্য নানান কারণে বেড়েছে, পৃথিবীর সব দেশে বেড়েছে। ওই সান্ত্বনা দিয়ে তো মানুষের কষ্ট কমাতে পারবো না আমরা। পৃথিবীর অনেক দেশে আছে দ্রব্যমূল্য অনেক, তাদের ইনকাম অনেক, তাদের ওই যে আয়ের সঙ্গে সামঞ্জস্য করে ব্যয়। এখন আমার এখানে আয় বাড়েনি, কর্মসংস্থান বাড়েনি, মানুষের নানাবিধ সংকট বেড়েছে,
ক্রমান্বয়ে বাড়বে, জনসংখ্যা বহুল একটা দেশ, কিন্তু সেইখানে যদি দ্রব্যমূল্যটা বেড়ে যায় তাহলে সেই প্রান্তিক জনগোষ্ঠী যারা ফিক্সড বেতনে চাকরি করে তাদের কষ্টটা লাগবে, শেষের সন্তানটি ডিম কাঁটা খাওয়াতে পারবে না আগে যেটা খাওয়াতো। তখন এটা যতই ভালোবাসা থাকুক তখন এটা একটা রাগ তৈরি করবে সরকারের প্রতি। এখন বিএনপির রাজনৈতিকভাবে বাংলাদেশে বিকল্প নেই। শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে এক সময় বলা হতো তাদের পক্ষ থেকে যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই বা আওয়ামী লীগের বিকল্প নাই, কিন্তু ওই বিকল্পহীন হিসেবে মানুষ তো গ্রহণ করে নাই তাদেরকে। যদি কাজ দিয়ে, আচরণ দিয়ে, মানুষের কষ্ট কমিয়ে, দেশের জন্য কাজ করে, অঙ্গীকার রক্ষা করে আমরা নিজেরা বিকল্পহীন হয়ে উঠতে না পারি, তাহলে মানুষ আমাদের বিকল্পহীন তো ভাববে না। মানুষ কি ভাববে আসলে, মানুষ কি চায়? আমি তো আগেই বলেছি, সুন্দর জীবন চাই, একটা ভালোভাবে বাঁচতে চাই, সম্মানের সাথে পেট ভরে খেতে চাই, কথা বলতে চাই, নিঃশ্বাস নিতে চাই। ভেরি সিম্পল মানুষের। যেটা আমি যেটা বলতে চাইলাম, 5ই আগস্টের পরে মানুষের মাঝে প্রত্যাশাটা অনেক জেগেছিল যে আমরা নতুন কিছু দেব। সেই নতুন কিছু দেওয়ার পথে আমরা যদি না হাঁটি তাহলে তো আমাদেরকে আবার একই জিনিসই হবে। হ্যাঁ, তাই হবে। মানে এটা আপনি আগের জায়গাতে যেতে অটোমেটিক্যালি চলে যাবেন। আপনি নতুন কিছু যদি না করেন তাহলে পুরো জায়গাতেই বা পুরোনো রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, তাই হবে। কিন্তু আপনি মানে বলবেন সবসময় যে আমি নতুন রাস্তা তৈরি করছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই রাস্তাটা নতুন নয়, এটা ওই পুরোনো রাস্তার সাথেই সংযুক্ত হয়ে যাবে পরে। এটা না বুঝবার কারণে যে প্রোপাগান্ডা করছেন, প্রোপাগান্ডার জায়গায় থাকছে, আর কাজ যেগুলো করছেন সেগুলোর মূল্যায়ন করতে পারছেন না। প্রশ্নটা একটু ডাইরেক্টলি করেন, কি করতে চান? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে মানুষ তো ওই যেটা বলছে সায়ন্ত, যেটা বললেন যে দৃশ্যমান কিছু দেখতে চায়। আপনি বলছেন না আপনি সব কিছু করছেন, কিন্তু আপনার কাজে কর্মে সব প্রমাণ করতে হবে যে আপনি এইটা ঠিকই এই কাজটা করতে যাচ্ছেন। মানুষ যেন মনে করে যে তার পক্ষেই আপনি কাজ করছেন। বারবার কেন 71 থেকে আজকে এত 55 বছরে আমরা বাংলাদেশে আমরা তো বারবার পরিবর্তন দেখলাম। এই কথা যদি বলেন না, তাইলে এই সরকার দৃশ্যমান এমন কিছুই করতে পারে নাই। আমি উল্লেখ করতে পারি এরকম কথা। হ্যাঁ, কিছু কিছু ভালো কাজও আমি করেছে। সেগুলো আমি উল্লেখ করতে পারি। ধরেন এই যে কৃষকদের ঋণ মওকুফ করে দিল, খুবই ভালো জিনিস। কিংবা ধরেন এই যে এমনকি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ইত্যাদি যেটা চালু করতে চেষ্টা করছেন, এগুলোর মধ্যে এক ধরনের আপনার ধরেন যে ইকুইটির একটা অ্যাটিটিউড আছে, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু এইটা প্রপারলি করছেন কতখানি সেটা তো আলোচনার ব্যাপার হতে পারে, কিন্তু এই ধরনের অ্যাটিটিউড বেশ কিছু আছে তাদের। আমি মনে করি যে কিছু কিছু ভালো কাজের দিকে তারা গেছেন, কিন্তু হয় কি, যে কোনো নতুন গভর্নমেন্ট আসলে এরকম কিছু কাজে হাত দেয়। ওইটা প্রথম দিকে এমনকি এরশাদ যখন আসছিল সাইকেল চড়ে আসছিল, হ্যাঁ, কত খুশি লোকজন। আর মানে এত বড় একজন জেনারেল, এত বড় একজন নেতা, তিনি সাইকেল চড়ে যাচ্ছেন, কিন্তু ওগুলো বেশি দিন টিকে নাই। ওই একই কথা আমি এই বয়সে শেখ মুজিব থেকে শুরু করে সমস্ত নেতাদের ব্যাপারে শুরুতে ওটাই শুনেছি। ওইটাতে তো হবে না। আপনার দৃশ্যমান কি হবে? এই যে উনি যেগুলো পড়লেন না, যে ভলিউম অফ মানে আনএমপ্লয়মেন্টটা কীরকম, মানুষের কত কষ্ট, এটা দেখা যাচ্ছে। তা আপনি তো এমপ্লয়মেন্ট বাড়াতে পারেন নাই। আপনি যেভাবেই বলেন না কেন, এমপ্লয়মেন্ট বাড়েনি, তার মানে হচ্ছে দেশে ইনভেস্টমেন্টই বাড়েনি। আর জিনিসপত্রের দাম তো আলটিমেটলি বেড়ে গেল। আবার কিছুদিন একটু স্থিত ছিল, আবার বেড়ে গেল, এবং একবার বাড়লে সেটা নামে না। মানুষের ইনকাম বাড়ে নাই, এই যে আয় ব্যয়ের অসামঞ্জস্য, সেটাতে মানুষ কষ্ট পাচ্ছে। তাহলে আপনি দেখালেন কি? আর আপনি যে বলছেন ধরেন কৃষি ঋণের কথা বললেন, এইটাও কিন্তু মানুষের কাছে কি হয়, ধরেন তার কিছু দরকার, টাকার দরকার, পাচ্ছে না, কোথা থেকে পেল, সেই টাকাটারই এসে যদি কিছু করতে পারে তাহলে তার এটা আবার রিটার্ন আসবে। যদি কিছু করতেই না পারে, সে কিন্তু হতাশার জায়গাতেই থাকলো। ফলে গভর্নমেন্ট ইকোনমিতেও কোনো ডিরেকশন সেট করতে পারে নাই যে এই ডিরেকশনে মানুষের ভাগ্য বদলাতে পারে বা দেশের পরিস্থিতি বদলাতে পারে। আর যেটা নিয়ে ধরে শুরু করেছিলেন জামাতের ব্যাপারে, যে তারা যে কথা বলছে, এটা তো প্রথম দিকেই আলোচনা হয়েছে। অধ্যাদেশগুলো যেগুলো বাতিল করেছে সেগুলো রিটার্নের কোনো সম্ভাবনা নেই। যেগুলো বলেছে পরে আমরা সংশোধন করে আমরা প্রেস করবো, এমনকি গণভোটের ব্যাপারে বলছে। গণভোট তো উনি বললেন যে গণভোট তার এটা নিয়ে কোনো সম্ভাবনা নেই কোনো কিছু, কিন্তু গণভোটের উপর তো কিছু নেই, সেটাকেও আপনি পরিপূর্ণ মর্যাদা দিচ্ছেন না। তারপরে অর্থনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আর এই যে বুলিং একটা বিরাট ঘটনা, নারীরা সবসময় মনে করছেন তারা অসম্মানিত হচ্ছেন, তাদেরকে বুলিং করা হচ্ছে, তাদেরকে মানে লোকচক্ষে অপমান করছে, হেয় করা হচ্ছে, এগুলো থেকে আপনি তাদেরকে সিকিউরিটি দিতে পারছেন না। আমি বলছি এই কথাগুলো যে বললাম, এটা 6 মাসের মধ্যেই পারবে তারা, কিন্তু সায়ন্ত যেটা বলছেন খুবই ইম্পর্টেন্ট, মানুষকে বিশ্বাস করতে হবে যে আপনি এটা করবার চেষ্টা করছেন, কিন্তু মানুষ সেটা দেখছে না। এটাই রিয়েলিটি। এটা যদি বাস্তবতা হয় তাহলে তো অনেক ফারাক দেখছি আমি।
ফারাক ইতিমধ্যে কিছু হয়ে গেছে, কিন্তু এখনো সময় আছে সেই ফারাক কমাতে। সময় শেষ হয় নাই, কিন্তু সময়টা তো মাত্র 5 মাস হয়েছে। মাত্রটাই তো খুব দ্রুত বলি, খুব দ্রুততার সঙ্গে, মানে আমি খুব সাধারণ মানুষ হিসেবে যেটুকু বুঝি যে হোয়াট কুড বি দ্য সলিউশন, বা এখনো কি করা যায়, একটা দ্রুততার সঙ্গে একটা টাইম ফ্রেম দিয়ে দেখ। যে আপনাদের দুদক নিয়ে এইরকম সমালোচনা আছে, ভুল বুঝাবুঝি আছে, আপনাদের গুম কমিশন নিয়ে আছে, বিচার বিভাগীয় সচিবালয় নিয়ে আছে, আমরা এত দিনের মধ্যে আলাপ আলোচনা করে এটা পূর্ণাঙ্গভাবে করব, এবং সেই দুদক এমন দুদক করব যে প্রধানমন্ত্রীর পরিবারের দুর্নীতি করলেও তারা নির্দ্বিধায় উন্নত রাষ্ট্রগুলির মতো সেটা যেন পয়েন্ট আউট করতে পারে। মন্ত্রী সরকারের যত প্রভাবশালী হোক সেটা যেন করতে পারে, এরকম একটা দুদক আমরা করে দেখাবো। আমাদের 6 মাস টাইম দেন, 3 মাস টাইম দেন, আমরা করব। এরকম সুনির্দিষ্টভাবে বলতে হবে এবং তার মধ্যে করে দেখাতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই বিভিন্ন রকমের কার্ড যেটা দেয়া হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু এটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। এই স্থিতিশীলতা আনতে, এটা একটা সাম্য আনতে দীর্ঘমেয়াদী একটা বিষয়। কিন্তু তাৎক্ষণিকভাবেও মানুষকে আশ্বস্ত করা এবং তাদের কষ্ট কমানোর উদ্যোগ নিতে হয়। তেলের বিষয়ে মানুষের কষ্ট কমাতে কিন্তু সরকারের বেশ খানিকটা সময় লেগেছে। দাম একবার বাড়াবে না, আবার বাড়ানোর পরে একদিন সারা রাস্তা সারি সারি গাড়ি, পরের দিন উধাও হয়ে গেল দাম বাড়ানোতে। তার মানে যেহেতু এটা একটা সমাধান ছিল, এই সমাধানটা আর একটু আগেও করা যেত। গ্যাস নিয়ে যেটা হচ্ছে, এটা কিভাবে দ্রুত সমাধান করা যায়, অ্যাটলিস্ট এই যে সমস্যাটা হচ্ছে এইটার যথাযথ ব্যাখ্যা দিয়ে মানুষের কাছে যদি দুঃখ প্রকাশ করে ক্ষমাও চাওয়া হয় যে এই কারণে আমরা পারছি না, আমাদের এটা করতে এতদিন লাগবে, আমাদেরকে সহযোগিতা করেন। মানে এখনকার রাষ্ট্র পরিচালনা আগের মতো আপনি করছেন এবং আপনাকে আমি চেয়ারে বসিয়েছি, আপনি করবেন, আমার আস্থা নিয়ে বসে থাকতে হবে, সেই বিশ্ব তো এখন নাই। প্রতি মুহূর্তে প্রত্যেকটা জিনিস আপনার ভার্চুয়াল মিডিয়ায় যাচ্ছে, সংবাদ মাধ্যমে যাচ্ছে, সে কমেন্ট করছে। আপনার প্রশংসাটাও এখন খুব র্যাপিডলি হবে, নিন্দাটাও খুব র্যাপিডলি হবে। কেউ 6 মাস অপেক্ষা করে সামারি করতে যাবে না, কেউ 1 বছর পরে সামারি করতে যাবে না। প্রতিদিনকার আমলনামা আপনার 2 কাঁধের 2 ফেরেশতা প্রতিদিন যেরকম লিখছে, জনগণ সরকারের আমলনামা এরকম প্রতি মুহূর্তে লিখছে, এবং প্রতি মুহূর্তে তার রিয়াকশনটা ভার্চুয়াল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, এবং এগুলো থেকে যাচ্ছে, চলে যাবে না। প্রত্যেকটা ঘটনা থেকে যাচ্ছে, একসময় এগুলো সামারাইজ করে পক্ষে বিপক্ষে ব্যবহার হবে। সেই জন্য তাদেরকে নির্দিষ্ট টাইম ফ্রেম করে কি ভুল হয়েছে, কেন দেরি হয়েছে, কি করতে চায়, কেনই দেরিটা হলো এবং কতদিনের মধ্যে করবেন, এই কথাগুলো যদি করে, আর কর্মসংস্থান তৈরির জন্য, চাকরির বাজার খোলার জন্য দেশে বিদেশে চেষ্টা অব্যাহত আছে, এটা আমিও বুঝি। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী গেলেন, তারপরে সেখানের দুয়ারটা একটু খুললো, বা বিভিন্ন জায়গায় এই যে দৃশ্যমান চেষ্টাটা অব্যাহত রেখে মানুষের কষ্ট কমাতে হবে। রাষ্ট্র পরিচালনা ঠিকভাবে আপনি করছেন কিনা সেটার একটা ইন্ডিকেটর হচ্ছে আপনি মানুষকে কতটুকু ন্যায়সঙ্গতভাবে সন্তুষ্ট করতে পারছেন। শুধু দলীয় কর্মীদের সন্তুষ্ট করলে হবে না, শুধু নিজের পোষ্যদের সন্তুষ্ট করলে হবে না। দেশের জেনারেল পিপল আপনার দ্বারা কতটুকু উপকৃত হয়ে সে মনে করছে যে না, আমার দ্রব্যমূল্যটা সহনীয় আছে, আমি যে ইনকাম করি তা দিয়ে আমি খেতে পারি, আমার সন্তানটা এতদিন ধরে বেকার ঘুরছিল, কোনো চাকরি পায় নাই, তার একটা চাকরির ব্যবস্থা হয়েছে, বা একটা ক্ষুদ্র ব্যবসায় সে এখন কাজ শুরু করতে পেরেছে, বা কোথাও না কোথাও কিছু করছে। অথবা আমার সন্তানটা কিছুই করতে পারছিল না, সে বিদেশ যাওয়ার কম টাকায় নিরাপদে বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছে, তাকে আর ওই জাহাজে করে গিয়ে মরতে হবে না। আমার সন্তানটা এই দেশেই সহজ শর্তে একটা ঋণ পেয়েছে এবং ভালো একটা কাজ শুরু করতে পেরেছে, যার সুযোগটা এই দেশে আছে। কিংবা এখন আগে আমরা এই ব্যবসা, এই স্থাপনে এই কাজটা কাউকে ঘুষ না দিয়ে, চাঁদা না দিয়ে, কাউকে বখরা না দিয়ে, কারো আনুগত্য পোষ্যতা নামে করতে পারতাম না, এখন আমরা এটা করতে পারছি। আগে আমরা কোনো দপ্তরে গেলে আমার কাজটা দীর্ঘদিন ফাইল পড়ে থাকতো, আমি তাকে খুশি না করলে ফাইলটা এগোতো না, এখন ফাইলটা আগাচ্ছে নিজের নিয়মে। এগুলো তো একটা অগ্রগতি মানুষ দেখতে চায়। এখন প্রতি পদে পদে মানুষ যদি ফিল করে যে আগে যা ছিলাম তার থেকে এই কাজে আমি কোনো স্মুথ পথ পাচ্ছি না, তাহলে আমরা যতই কার্ড দেই, আমরা যতই কৃষি কার্ড, হেলথ কার্ড, আমরা উন্নয়ন সব কিছুই দেই, মানুষের ভেতরে ফিলিংসটা তো সেটা গ্রহণ করবে না। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করবো, 30 সেকেন্ড আছে, শেষ কথাটা কি? এখনো সময় আছে, উদ্যোগ দিলে এখনো ফিরে দাঁড়ানো সম্ভব এবং ভালো কিছু করা দরকার। তা যদি না হয় তাহলে সম্পূর্ণ ব্যাপারটাই অনিশ্চিত, অনির্দিষ্ট।